দীর্ঘদিন ধরে বাড়ির সীমানায় আবদ্ধ বাংলার নারী বর্তমানে নিজের, পরিবারের, সমাজের ও দেশের আর্থসামাজিক উন্নয়নে ঘর থেকে বের হয়েছেন। পুরুষের পাশাপাশি তারা নিজেদের বিভিন্ন ধরনের উপার্জন সহায়ক কর্মকাণ্ডে নিয়োজিত করেছেন। তাদের এই কর্মকাণ্ড শুধু দেশের অভ্যন্তরেই নয়, বরং দেশের সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশে বিস্তৃত হয়েছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। বাংলাদেশ থেকে প্রতি বছর কাজের উদ্দেশ্যে বহু লোক বিদেশে যান। তারা প্রচুর বৈদেশিক মুদ্রা বাংলাদেশকে পাঠাচ্ছেন। গত বছরে তারা পাঠিয়েছেন $9.2 বিলিয়ন। এই $9.2 বিলিয়ন বৈদেশিক সাহায্যের সাথে তুলনা করলে তা এর প্রায় 5 গুণ বেশি, এবং যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে এসছে গত বছরে, তার সাথে তুলনা করলে এটা তার 9 গুণ বেশি। আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এক ধরনের নারীকরণ হচ্ছে। যেই পেশাগুলোতে এখন চাহিদা, সেই পেশাগুলো নারীরা কাজ করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত। শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে পরিচিত এই প্রতিষ্ঠানটির মাধ্যমে মহিলারা প্রশিক্ষিত হয়ে দেশে ও বিদেশে কাজ করছেন। এই কেন্দ্রে মোট 4টি প্রশিক্ষণ কোর্স রয়েছে। 2 বছর মেয়াদী এসএসসি ভোকেশনাল কোর্স, 6 মাস মেয়াদী বেসিক কোর্স, স্বল্পকালীন হাউসকিপিং কোর্স এবং 96 ঘণ্টা মেয়াদী কোরিয়ান ভাষা শিক্ষণ কোর্স। বর্তমান সময়ে গার্মেন্টস ও হাউসকিপিংয়ে দক্ষ মহিলাদের বিদেশে বিশেষ চাহিদা রয়েছে। এসব কাজের জন্য সরকারিভাবে বিদেশ যেতে হলে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিদেশগামী মহিলাদের প্রশিক্ষণ অপরিহার্য। গার্মেন্টসে প্রশিক্ষণ গ্রহণ করে মহিলারা দেশে যেমন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করছেন, তেমনি নিজেরাও নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এছাড়াও মধ্যপ্রাচ্য এবং মরিশাসে নারী গার্মেন্টস শ্রমিকদের প্রচুর চাহিদা থাকায় তারা উচ্চ বেতনে সেই সব দেশে পাড়ি জমাচ্ছেন। গার্মেন্টসের মতোই বর্তমানে মধ্যপ্রাচ্য ও লেবাননে হাউসকিপিংয়ের নারী শ্রমিকদের বেশ চাহিদা রয়েছে। সরকারিভাবে হাউসকিপিংয়ে বিদেশ যেতে ইচ্ছুক প্রতি নারী শ্রমিকের এখানে 15 দিনের প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। হাউসকিপিংয়ের জন্য বিদেশগামী নারীরা এখানে ব্লেন্ডার, জুসার, টোস্টার, রাইস কুকার, প্রেসার কুকার, মাইক্রোওভেন, বার্নার, ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াশিং মেশিন এবং পার্সোনাল হাইজিন ও ফার্স্ট এইড সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে থাকেন। এই প্রশিক্ষণের ফলে বিদেশে কাজের ক্ষেত্রে তাদের কোনো সমস্যায় পড়তে হয় না। এছাড়াও এখানে তাদের আরবি ভাষায় কথোপকথনের প্রাথমিক জ্ঞান দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম। আরবি ভাষা না শিখে গেলে কি সমস্যা হয়? ট্রেনিং সেন্টারের উদ্দেশ্য হচ্ছে এখানে দক্ষ বাংলাদেশ সরকারের যে দক্ষ জনশক্তি তৈরির যে প্রক্রিয়া, সেজন্য এই প্রশিক্ষণের মাধ্যমে এখানে দক্ষ জনশক্তি তৈরি করা এবং এই দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য। তো 2007 সাল থেকে এই মেয়েদের হাউসকিপিং টেট কোর্সটি বাধ্যতামূলক করা হয়েছে। তখন থেকে অদ্যাবধি আমাদের এখানে প্রায় 14,000 মেয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেছে। এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা কতজন মহিলাকে প্রশিক্ষিত করতে পারবো? আর প্রশিক্ষিত না হলে কিন্তু ফর্মাল চ্যানেলের মাধ্যমে, বিএমইটির মাধ্যমে কেউ বিদেশে যেতে পারবেন না। তাহলে এই ধরনের প্রশিক্ষণ সেন্টারগুলো অনেক বেশি বাড়িয়ে ফেলা এখন প্রয়োজন। বিশ্বজুড়ে আজকে সবচাইতে বেশি চাহিদা নারী শ্রমিকের নার্সের ক্ষেত্রে। আজকে আমেরিকাতেই
প্রায় 1.5 লক্ষ নার্সের চাহিদা রয়েছে 2014 সাল পর্যন্ত। ইউরোপের যে দেশগুলো নার্স আগে রপ্তানি করতেন তারাই এখন বিদেশ থেকে নার্স নিচ্ছেন। ভারত বিশেষায়িত নার্স প্রস্তুত করে বিশ্ব বাজারে ঢুকে গেছে, ফিলিপিন্স ঢুকে গেছে। জেনারেল নার্সের একটা চাহিদা কিন্তু এখনও অপূর্ণ রয়েছে, এবং ফিলিপিন্সের মতন দেশগুলো যারা বিদেশে নার্স পাঠিয়ে দিচ্ছেন তাদের নিজের দেশেই এখন নার্সের চাহিদা হয়েছে। বাংলাদেশ কিন্তু ফিলিপিন্সের মতো দেশগুলোতেও নার্স প্রেরণ করতে পারে। যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট। কাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করবে? নার্সিং পেশাটা আমার ভালো লাগে, তারপর এখানে মানুষের সেবা করা যায়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা একজন মেয়ে হিসেবে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা, আপনি কি জানেন বিদেশে নার্সিং এর খুব বেশি চাহিদা আছে? হ্যাঁ, আমি সেটা জানি। কোন কোন দেশে চাহিদা আছে আপনি জানেন? মিডল ইস্টে আছে এবং ওয়েস্টার্ন কান্ট্রিতেও আছে। আপনি কি বিদেশে যাওয়ার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, আছে। এই প্রফেশনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা যেমন দেশে আছে তেমনি বিদেশেও আছে। বিদেশে যেমন আমাদের মিডল ইস্টে যেই চাহিদাটা ছিল সেটা এখন সেটার গণ্ডি পেরিয়ে এখন আমরা ইউরোপ এবং আমেরিকাতে চলে গেছি। যেভাবে আমরা প্রশিক্ষণ দিচ্ছি সেটা পর্যাপ্ত বলতে আসলে কারিকুলাম এখন যেটা করা হয়েছে সেটা ইন্টারন্যাশনাল কনসিস্টেন্সি মিলেই এটা করানো হয়েছে। আর যেটা টিচিং লার্নিংয়ের যে ফ্যাসিলিটিসগুলো থাকার দরকার এক্স্যাক্টলি সেটা না থাকলেও আমরা চেষ্টা করছি সেই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার জন্য। আমাদের অসুবিধাটা কোথায়? আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে নার্সিং এডুকেশন খোলবার জন্য যে নীতিমালা 2007 সালে সরকার তৈরি করেছেন সেই নীতিমালাটি, সেই নীতিমালার মাধ্যমে সরকার বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে নার্স ট্রেনিং খোলবার ক্ষেত্রে। তারা শুধু সরকারি কলেজ, মাত্র 2টো সরকারি এবং 2টো বেসরকারি মিলিয়ে মোট 4টি কলেজের মাধ্যমে বড়জোর 200 নার্স প্রতি বছরে তৈরি করতে পারবেন, বিএসসি নার্স। অথচ বাকি সমস্ত নার্স তৈরি হচ্ছে ডিপ্লোমা নার্স। আমাদের প্রয়োজন প্রতি বছর প্রায় 2500-3000 মতন বিএসসি নার্স। ঢাকা শহরের কাকরাইলে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অবস্থিত। দেশের অভ্যন্তরে এবং বিদেশে পাঠানোর জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলাই এর প্রধানতম উদ্দেশ্য। বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো প্রতিষ্ঠা হয়েছিল 1976 সালে, মূলত দুটো ফাংশন নিয়ে। একটা ছিল দেশে এবং বিদেশে যে প্রশিক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ট্রেডে, আরেকটি ছিল দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, পার্টিকুলারলি যে বিভিন্ন ট্রেডে যাতে প্রশিক্ষণ নিয়ে মানুষ চাকরি পেতে পারে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বিদেশের বাজারে যেন তাদের উপযোগী আমরা কর্মী তৈরি করে বিদেশে প্রেরণ করতে পারি। এই দুটো উদ্দেশ্য নিয়ে মূলত বিএমইটি সৃষ্টি হয়েছিল। নারী শ্রমিকের জন্য আপনারা জানেন যে 2004 পর্যন্ত নারী শ্রমিক বিদেশে যাওয়া অনেক বিধিনিষেধ ছিল গভর্নমেন্টের। 2004 থেকে প্রায় সবগুলো বিধিনিষেধ উঠে গেছে। তারপর থেকে বেশ সংখ্যক নারী শ্রমিক বিদেশে যাচ্ছে। তবে আমরা যেটা নিশ্চিত করতে চাচ্ছি যে তারা যেন নিরাপদে যেতে পারে, এজন্য সাম্প্রতিককালে সরকার একটি সার্কুলার জারি করেছেন স্পেশাল। সেটার মধ্যে কয়েকটা বিষয় খুব গুরুত্ব দেওয়া হয়েছে। নাম্বার 1 হলো যে তাদের ট্রেনিং, তারা যেন প্রশিক্ষণ নিয়ে যেতে পারে এবং ওখানে গিয়ে দক্ষতার সাথে কাজ করতে পারে। আর দ্বিতীয়ত তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য সরকার করেছে কি যে এমবেসির মাধ্যমে কিছু শেল্টার হাউস করা হয়েছে এবং সেখানে তারা যেন নিরাপদভাবে আশ্রয় নিতে পারে। আরেকটা জিনিস সার্কুলারে রয়েছে যে কোনো এজেন্সি বিদেশে নারী শ্রমিক প্রেরণ করলে সাথে সাথে তার অ্যাড্রেস এমবেসিকে জানাতে হবে। আমাদের মিশনকে জানালে তারা যেন ওইখানে তাদের খোঁজ খবর নিতে পারে। এই বিষয়টা বিএমইটি তদারক করছে। বাংলাদেশ থেকে 1997 থেকে 2008 সাল পর্যন্ত মোট 92,632 জন নারী শ্রমিক বিদেশে গিয়েছেন। এর মধ্যে 2008 সালে 20,827 জন নারী শ্রমিক বিদেশে গিয়েছেন, যা মোট অভিবাসীর শতকরা 2.3%।
3/8 বর্তমানে বিদেশে অবস্থানরত বাংলাদেশের নারী শ্রমিকদের সিংহভাগই ঢাকার নবাবগঞ্জ উপজেলার অধিবাসী। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এরা মূলত গার্মেন্টস এবং হাউসকিপিংয়ের কাজ করেন। বিদেশে চাকুরি করে এদের অধিকাংশই আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। তবে দালালদের খপ্পরে পড়ে এদের অনেকেই আবার প্রতারণার শিকারও হচ্ছেন। সরজমিনে বিদেশ ফেরত ও বিদেশগামী নারী শ্রমিকদের অবস্থা পর্যবেক্ষণের জন্য আমরা গিয়েছিলাম রাজধানী ঢাকা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের নবাবগঞ্জ উপজেলার শিকারিপাড়া ইউনিয়নের হাগরাদি গ্রামে। হাগরাদি গ্রামের শেফালি বেগম 4 বছর কাটিয়েছেন দুবাইয়ে। জি, আমার সমস্যা ছিল, আমার হাজব্যান্ড ভালো না, তাই আমার একটা বলবেন কি রকম হাজব্যান্ড? ও আর কি নেশা পানি করতো। হ্যাঁ, এর জন্য আমি ওর কাছে যাইনি। আমার একটা মেয়ে আছে, ওর ভবিষ্যতের জন্য আমি বাইরে গেছি। আমার 2 বছরের কন্ট্যাক্ট ছিল, তারপরে আবার মনে করেন তার আমারে ভালো যায় না, আবার আমার বিষয় হেরা লাগাইছে, আবার 2 বছরের কন্ট্যাক্ট, আমি 4 বছর এক লগে থেকে আসছি। আচ্ছা, তো এখন আপনি ফিরেছেন কতদিন হচ্ছে? 6 মাস। 6 মাস হচ্ছে। আবার যাবেন আপনি? আশা আছে আল্লাহ যদি নেয়। আমি ঋণ করে গেছি, আমার আম্মার ঋণ সারছে, আর একটা ঘর দিছি। স্বামীর দ্বারা নির্যাতিত অভাবী শেফালি বেগম বিদেশে চাকরি করে বর্তমানে আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হয়েছেন। নিজের উপার্জিত অর্থে তিনি ঘর তৈরি করেছেন, হাসি ফুটিয়েছেন পরিবারের মুখে। শেফালি বেগমের মতো একই ইউনিয়নের কুলসুম বেগমও মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন অভাবের তাড়নায়। সন্তানদের মঙ্গল চিন্তায় বিদেশে চাকুরি করে তিনিও সংসারে আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনেন। মানে ছেলে মেয়েদের কথা যখন মনে পড়তো তখন কি করতেন আপনি? তখন ওই তাদের বাচ্চাদের সাথে করতাম, গল্প করতাম, তাদের বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম, গল্প করতাম, ওই কথাটা ভুলে গেতাম যে থাক, আমি আসছি, তাতে কিছু হয় নাই, পয়সা দিলে আমার ছেলে মেয়ে খাইতে পারবো, এই মনে করছি। দেখেন, বাতাসের সাথে কথা বলছি, নিজে চিঠি লেখা পারি নেই, কলম দিয়ে দাগাইয়া বাতাস ছেড়ে দিছি যে আমার ছেলে মেয়েরে দেখায়, আমার ছেলে মেয়ের কাছে এই চিঠিটা নিয়ে যাওয়া। সে কথা মনে পড়লে এখনো চোখে পানি আসে। খুব অভাবে চলে গেছিলাম, খুব অভাবে গেছিলাম। শেফালি বেগম ও কুলসুম বেগমকে ভাগ্যবতী বলতে হবে, কারণ তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। কিন্তু বর্তমানে বিদেশের নারী শ্রমিকদের অনেক বেশি চাহিদা থাকা সত্ত্বেও সুষ্ঠু সরকারি ও বেসরকারি পরিকল্পনার অভাবে অনেক নারী এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বা সরকারিভাবে নারী শ্রমিক বিদেশে না গেলে তাদের বিভিন্ন ধরনের হয়রানি বা বিপদের সম্ভাবনা রয়েছে। হাগরাদি গ্রামের উষা, নার্গিস ও রানু দালালের খপ্পরে পড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি টাকা খরচ করেও প্রত্যাশিতভাবে বিদেশ যেতে পারেনি। ওখানে যাওয়ার পরে আমার খুবই একটা সমস্যা হয়েছে। ওখানে সমস্যা হয়েছে 4 মাস ধরে আমার আম্মার কাছে আমি কোনো ফোন করতে পারিনি, ঠিক আছে। তারপরে আমি বেতন চাইলে বেতন দিত না, বলতো তোমার আমি 4 মাসের বেতন হাতে রাখুন, তারপরে 8 মাসের পর্যায়ে আমি তোমার বেতন দিব, তার আগে আমি তোমাকে বেতন দিব না। পরে আমি বলছি বাংলাদেশে আমার মা আছে, ঠিক আছে, আমার মাকে আমার দেখতে হয়, সব কিছু দায়িত্ব আমার উপরে, আপনি যদি না টাকা দেন আমার মা কী করবো? তাহলে বাংলাদেশের একটা না, আমি যদি করা পেটের দায় কিংবা টাকার জন্যই তো আমি আসছি, ঠিক না? এখন আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে তো আমার হইতেছে না। পরে আমাকে অফিসের মাধ্যমে নিয়ে গেছে, অফিসে মানে বলছে আমাকে তেল সাবান বাংলাদেশে ফোন করতে দেয় না, টাকা দেয় না, আমি কীভাবে করবো? তখন এয়ারপোর্টে গেছি, পরে এয়ারপোর্টে বললো যে আমার পাসপোর্ট দেখলো, পাসপোর্টে চিটাগাং গেছিল মারছে। তখন বললো যে আপনি তো দুবাই, আমি জিজ্ঞেস করলো কোন জায়গায় যেতেছেন, আমি বললাম যে দুবাই যেতেছি। তখন বললো যে আপনি দুবাই যেতেছেন না, আপনি তো চিটাগাং গেছিল। নারী অভিবাসনের ব্যাপারে বায়রার ভূমিকা অত্যন্ত পরিষ্কার। অতীতের ধ্যান ধারণা আমাদেরকে ত্যাগ করতে হবে। আমি মনে করি যে জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একজন নারীরও বিদেশ যাওয়ার অধিকার আছে, তারও অধিকার আছে বিদেশ গিয়ে তার জীবিকা অর্জন করার, ডিগনিটির সাথে, সম্মানের সাথে। আপনারা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন, ওমেন এম্পাওয়ারমেন্ট কীভাবে হবে যদি অর্থনৈতিকভাবে নারী যদি স্বয়ংভর না হয়? আমি মনে করি বিদেশে নারী শ্রমিক বিভিন্ন ক্যাটাগরির যাওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং তাদেরকে
যাওয়ার ব্যাপারে বাধা তো নয়, বরং সর্বত রকম সহযোগিতা করা প্রয়োজন। বিপদ হলাম, সে বলছে যে আমি তোমাকে নিব, এত টাকা হইলে আমি তোমাকে নিতে পারি। তখন আমরা বলছি ঠিক আছে, 70,000 টাকা হলে তোমাকে আমরা নিতে পারি। পরে আমরা বলছি ঠিক আছে। তো আপনি কত টাকা খরচ করে গিয়েছিলেন আপনার বিদেশে? 70,000। ওকে আমি 70,000 টাকা 73,000 টাকা ক্যাশ দিয়েছিলাম। তারপর আর খরচপাতি অনেক গেছে, পাসপোর্ট বানাইছি, তারপরে যাতায়াতের খরচ আছে। নারী শ্রমিকের বিদেশ যেতে সবচেয়ে কম খরচ হয়, এ ব্যাপারে নারী শ্রমিকদেরকে সজাগ হতে হবে। কেননা পুরুষ শ্রমিকদের যে ভিসা, সেই ভিসা আহরণের খরচ লাগে, অনেক খরচ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি প্রায় সর্বক্ষেত্রেই নারী শ্রমিকদের ভিসার জন্য তেমন কোনো খরচ হয় না। সুতরাং তাদের খরচ যথেষ্ট কম হয়। যেমন হাউসমেটদের মধ্যে তো 10,000 টাকার বেশি খরচ হওয়া উচিত নয়, বিকজ সেখানে টিকিট পর্যন্ত পাওয়া যায়, ভিসাটা ফ্রি পাওয়া যায়, যেটা পুরুষ শ্রমিকের ক্ষেত্রে হয় না। যারা হাউসমেট হিসাবে বিদেশ যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ, কোনো অবস্থাতেই 10,000 টাকার বেশি আপনারা কাউকে দেবেন না। যদি এর বেশি কেউ দাবি করে, সেটা বায়রাকে অথবা সরকারকে আপনারা জানান, আমরা এটা দেখব। দালালের মাধ্যমে বিদেশ গিয়ে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়েছে একই গ্রামের ভাদুরী। 3 মাস পূর্বে প্রায় 80,000 টাকা খরচ করে ভাদুরী লেবাননে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে বর্তমানে অত্যন্ত করুণ অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করতে হচ্ছে। কথা হচ্ছিল ভাদুরীর বাবা এবং মায়ের সাথে। কইছে আমরা বাসা বাড়ি কাজ করবো, মানে থাল বাসন গাঁটি গুটি ওটা মাজবো, এই করবো। ওখানে উনি মা বাবা আমাদের মনে অত্যাচার করে, আমি থাকা ভাবনা করে অফিসে নিয়ে দিয়েছে, এখানে আরও বেশি করছে। তাকে যোগাযোগ আছে এরম, কয় কেউ অফিসে গেলে বোধে তারা কয় ভালো আছে, এই কথা কয়। আবার ওখানকার পুলিশ আছে, তাকে ওখানে গেলে কয় কি বাবা তাকে এক হাতে করা হাত করা, আমার কথা শুনে না, তারা বুঝবো না। আমি বলছি মা তুমি তাহলে পুলিশের হাতে ধরা দাও। কয় না বাবা আমার আরও বেজাল করবো বেশি, আমি যাব না। ঢাকা ডাক্তার মা পরীক্ষা দেখবে, মা আমার 2 রাস্তায় এক করে হালাইছে। ভাদুরীর মতো দালালের খপ্পরে পড়ে ঢাকার মিরপুরের রানুর ভাগ্যেও একই ঘটনা ঘটে। রানুকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত কিভাবে নিলেন? এই যে এখন যে কথা কই গেল, এই জামশিদ এই পাঠাই দেখা যে রানুকে আমার 50,000 টাকা দে, আমি তোর বিদেশ পাঠাই দিব, আমার লোক আছে আরো। তারপরে এই রাজি হয়ে গেল না, রাজি হয়ে তারপরে 50,000 পরে 70,000 দিলাম। তারপরে মেডিকেল করছে, পাসপোর্ট করছি, তারপরে মেডিকেল এই জায়গায় দৌড়াদৌড়ি করে 1 লাখের উপরে গেছে আমার টাকা। 1 লক্ষ টাকা? হ্যাঁ উপরে গেছে। তো এই টাকাটা কিভাবে জোগাড় করছেন? জোগাড় করছে এই যে ধার উদ্ধার করে, যে লাভের উপরে টাকা, 10 টাকা করে লাভ। যাই ওইখানে মোবাইল করে তো অনেক খারাপ কাজ করতে চায়, হের লাগে ভাই শিকার না, হের লাগে মারে ধরে অনেক কিছু করে। তো অফিসে আমি অনেক জানাচ্ছি। তারপর ফোনের মধ্যে এমন ফোন করে, চোখের পানি যে শুনে তার চোখের পানি আয়ে। তারপরে এই জামশির ঘরে যাই আমি পাও ধরছি, হ্যাঁ কান্দা বুক বসাইছি, পাও ধরছি যে আমার টাকা বুঝলাম না, আমার মাই আনি না। হেরা শিকার কেন 3 মাস 4 মাস নইলে আমরা মাই আনতে পারবো না, তোমার মাইয়া তো পরে আনবো। 3 মাস 4 মাস শেষ হোক, তারপরে আমরা যে জায়গাটা ওরে দিছি সেই জায়গায় টাকা আনছে লইছি, সেই টাকা সুদ না হইলে ওরে দিব না। এই টাকা সুদ না হইলে হেরা এই মানুষ ফিরেই দিব না, আমরা আনতে পারবো না, পরে আনবো। ভাদুরীর মতো তিনিও লেবাননে গিয়েছেন বাসা বাড়িতে কাজ নিয়ে। রানুর মায়ের এখন সময় কাটে কন্যার প্রতীক্ষায়। নারী শ্রমিকরা প্রতারিত হচ্ছে, এই ধরনের অভিযোগ তো আসেই, কিন্তু এই ক্ষেত্রে আমার ধারণা নারীদের যাওয়ার আগে তাদেরকে বায়রা, বিএমইটি মন্ত্রণালয় এবং যে দেশে যাচ্ছে সেই দেশের যে বাংলাদেশ এমবেসি বা তার শ্রম উইংয়ের ঠিকানাগুলো দিয়ে দেওয়া হয়। যদি না দেওয়া হয় তারা যেন এটা চেয়ে নেন, সেখানে শুধু ঠিকানা নয়, টেলিফোন নাম্বার সহ। যদি তাদের কোনো অসুবিধা হয় তাহলে বাংলাদেশ সংশ্লিষ্ট কাছের যে বাংলাদেশ দূতাবাস, তার শ্রম উইংয়ে টেলিফোন করলে তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আর যদি ব্যবস্থা না নেন তাহলে তারা বায়রা বা বিএমইটিকে বা মন্ত্রণালয়কে জানাতে পারেন, আমরা তড়িৎ ব্যবস্থা নেব এই ব্যাপারে। বিদেশে কর্মরত নারীর নিরাপত্তা রক্ষায় করণীয়: নিজের নিরাপত্তা নিজে রক্ষা করা, কোনো খালি স্থানে বাস, ট্রেন অথবা লিফটে একা চলাফেরা না করা, কোনো পুরুষের সাথে কোথাও একা না যাওয়া, অপরিচিত বা অল্প পরিচিত কারোর সাথে কোথাও না যাওয়া, দূতাবাসের সহযোগিতা ছাড়া কাজ না বদলানো।
যে কোনো নারী বা পুরুষ অভিবাসী শ্রমিকের অধিকার আছে মর্যাদার সঙ্গে বিদেশে কাজ করা, বিদেশে উপার্জন দেশে নিয়ে আসা এবং তার সুবিধা মতো সময়ে দেশে প্রত্যাবর্তন করার। তো এ ব্যাপারে যে আইনগুলো আছে সেক্ষেত্রে আমরা দেখি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আইনটা, সবচেয়ে মানবাধিকারের এবং সাথে সঙ্গতিপূর্ণ এবং অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দলিল, সেটা হলো 1990 সালে জাতিসংঘের গৃহীত অভিবাসী শ্রমিকের অধিকার ও মর্যাদা বিষয়ক কনভেনশন। তো এই কনভেনশন ছাড়াও আইএলওর দুটো কনভেনশন অভিবাসী শ্রমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 97 নম্বর কনভেনশন এবং 143 নম্বর কনভেনশন, যেটা শুধুমাত্র অভিবাসী শ্রমিকের কথা ভেবেই করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার এই কনভেনশনগুলোকে নিজের আইনের ভিতরে নিয়ে আসেনি। আমাদের কিন্তু আর নতুন আরেকটা নীতিমালার প্রয়োজন নেই। আমাদের যে নীতিমালাটা তৈরি হয়েছে, পার্লামেন্টে এনাক্টেড হয়েছে, সেই নীতিমালাটাকে বাস্তবায়ন প্রয়োজন। এটা বাস্তবায়নের জন্য প্রয়োজন রিসোর্স অ্যালোকেশন, সরকারের বাজেট অ্যালোকেশন প্রয়োজন এক্ষেত্রে, এবং বাজেট অ্যালোকেট করে 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি কর্ম পরিকল্পনা করে বিভিন্ন সেক্টরে নারী শ্রমিক তৈরি করা এবং তাদেরকে বিশ্ববাজারে প্রেরণের জন্য মার্কেট খোঁজা, এই কাজগুলো এই নীতিমালার আলোকেই কিন্তু হতে পারে। অভিবাসন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি যথেষ্ট অগ্রগতির স্বাক্ষর রেখেছেন, কিন্তু যেই জায়গাটায় আমাদের রাষ্ট্র আমাদেরকে বিশেষভাবে ফেল করাচ্ছে সেটা হচ্ছে ফরেন মিশনের ভূমিকা। আমাদের যে ফরেন মিশনগুলো রয়েছে বিভিন্ন দেশে, যেখানে নারী এবং পুরুষ শ্রমিক যাচ্ছেন, সেই জায়গাটায় লোকবলের প্রচণ্ড অভাব রয়েছে। যেখানে নারী অভিবাসন হচ্ছে সেখানে নারী স্পেসিফিক যে প্রবলেমগুলো হয়েছে সেইগুলোকে বুঝবার জন্য সেইগুলোর ব্যাপারে স্পেশাল দক্ষতাওয়ালা মহিলা অথবা পুরুষও হতে পারে সেখানে থাকা প্রয়োজন, সেখানে শেল্টার হোম থাকা প্রয়োজন, এবং প্রতি মাসে মাসে এই নারী শ্রমিকদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এমবেসিতে অনুষ্ঠান আয়োজন করে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম তথ্য এবং তারা কেমন আছেন এই বিষয়ে একটা তথ্য সংগ্রহ করা প্রয়োজন। নারী অভিবাসী শ্রমিক দেশের সম্মানিত নাগরিক। দেশের আর্থসামাজিক উন্নয়নে অভিবাসী নারীদের এই অগ্রযাত্রা আরও বেশি প্রসারিত হোক, সেই সাথে নিশ্চিত হোক কর্মক্ষেত্রে তাদের সব ধরনের নিরাপত্তা। দেশের সীমানা ছাড়িয়ে বাংলার যেসব নারী উপার্জনের উদ্দেশ্যে বিদেশ যাচ্ছেন, দেশের প্রত্যাশিত সমৃদ্ধি অর্জনে নিশ্চয়ই তারাও অবদান রাখবেন।